স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমাদের দেশের নির্বাচন মানেই উৎসব, হোক সে জাতীয় বা স্থানীয়। তবে দ্বিতীয় পর্যায়ে উপজেলা নির্বাচনে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচনে কারচুপির অভিযোগ করলেও প্রথম দফার মতো দ্বিতীয় দফায়ও এগিয়ে আছে বিএনপি। আইন অনুযায়ী দলীয় না হলেও দলগুলো সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উপজেলা নির্বাচনে। তবে উপজেলা পরিষদকে কার্যকরী করার ক্ষেত্রে দুই দলই থাকছে উদাসীন। এসব নিয়েই কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। আপনাদেরকে স্বাগত। আমরা জানি যে বেশ কয়েকটি পর্বে, 6টি পর্বে এবার উপজেলা নির্বাচন হচ্ছে 487টি নির্বাচনের মধ্যে, উপজেলার মধ্যে। তো এর ভেতরে আমরা দুই পর্বে 209টি নির্বাচনে ইতিমধ্যে ফলাফলও পেয়ে গেছি। তো এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, বিশেষ করে গত দুটি পর্বের যে নির্বাচন, সেটা প্রথমে আপনারা যেহেতু জানিপপের পক্ষ থেকে নির্বাচনগুলো পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে, এই দুই ক্ষেত্রে অর্থাৎ প্রথম দফা এবং দ্বিতীয় দফার নির্বাচনের পর্যবেক্ষণে আপনাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি, এবং এই দুই পর্বের মধ্যে কোনো পার্থক্য আপনাদের নজরে এসেছে কিনা? ধন্যবাদ। আমরা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে যে বিষয়গুলোর উপর জোর দিয়ে থাকি সেটা হচ্ছে প্রক্রিয়াগত বিষয়টা, এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে আমরা ঐতিহাসিক একটা প্রেক্ষিত নিয়ে আসি। আমরা এর আগের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 5 বছর আগে, 22 জানুয়ারি 2009 তারিখে নবম সংসদ নির্বাচন ব্যবহৃত পরে, সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, নির্বাচনের মান, তার সঙ্গে বর্তমানে যে দুটো ফেজে নির্বাচন এ পর্যন্ত হয়ে গেল তার তুলনা একটা করবার চেষ্টা করি। তো সব বিবেচনায় প্রথম পর্বের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে মোটা দাগে তা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলা যাবে। ভোটার টার্ন আউটও মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, অ্যারাউন্ড 60%-এর মতো আমরা লক্ষ্য করেছি, এবং দ্বিতীয় পর্বে একটা অধোগতি লক্ষ্য করেছি আমরা, এবং সেটি এই যে ব্যাপক সংঘর্ষের ঘটনাগুলো, একজনের নিহত হওয়ার ব্যাপার, তারপর সঙ্গে শখানেক ব্যক্তি তারা আহত হয়েছেন বিভিন্ন জায়গায়, ব্যালট বাক্স ছিনতাই, তারপর সিল মারার চেষ্টা, তারপর প্রার্থীদের উপর হামলা, ভোট কেন্দ্র দখলের মতো চেষ্টা, এইগুলো কোনোভাবেই আমাদের যে দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন গড়ে উঠেছে 90 শতক ধরে, কি জাতীয় কি স্থানীয় পর্যায়ের নির্বাচনে, তার যে সংস্কৃতি তার সঙ্গে ঠিক মিল খায় না, যায় না। আপনার এটা 90 আগের যে নির্বাচনগুলো আমাদের এখানে যে ধরনের প্রহসনের কাণ্ড কারখানাগুলো ঘটেছিল তার ইঙ্গিত বহন করে, এবং এই ব্যাপারটি কেন ঘটলো এক ধরনের সোল সার্চিংয়েরও কিন্তু প্রয়োজন আছে। আমরা বুঝবার চেষ্টা করেছি, এবং মনে হয়েছে যে এক ধরনের শৈথিল্য কাজ করেছে মাঠ প্রশাসনে। আপনার কমিশনের যত আদেশ নির্দেশনা যাই থাক না কেন, এই ক্ষেত্রে একটা গাছাড়া ভাব ছিল বলেই এমনটি ঘটেছে। আর তাছাড়া পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে জনকীর্তকরা সেটা তারা রাজনৈতিক সরকারের আমলেই দায়িত্ব পালন করুন, কিংবা সেই আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলেই করুন, কিংবা সর্বদলীয় সরকারের আমলেই করুন, সেখানে ব্যত্যয় ঘটবার কথা না। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, বেসামরিক যে বাহিনীগুলো তারা যেখানে আপনার বেশি মাত্রায় দায়িত্বরত ছিলেন, আর সামরিক পোশাক পরিহিত স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু একটু এক ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে, এবং এইটা মূলত ওই যে ডেটারেন্ট রোল যেটা সেনাবাহিনী পালন করে থাকেন তার সঙ্গে এটা সম্পর্কযুক্ত, এবং সামগ্রিক বিবেচনায় এই পুরো পরিস্থিতিটি কিন্তু অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এই যে বলছেন অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এই যে প্রক্রিয়াটি আমরা এক রকমের পেছনে ফিরে যাচ্ছি, এটার জন্য আসলে প্রথম কাদেরকে আমরা দায়ী করব, বা কাদের দায় দায়িত্ব সবচেয়ে বেশি? প্রথমত যারা স্টেক হোল্ডার আপনার নির্বাচনী এই আয়োজনে প্রার্থী হয়েছেন, তারপরে সক্রিয় সমর্থক যারা, তাদের মধ্যে এক ধরনের উৎসাহের প্রাবল্য আছে। আপনার এই প্রেক্ষিতটা আমাদের ভুলে গেলে চলবে না যে
দশম সংসদ নির্বাচনটি ছিল একটা এক্সক্লুসিভ নির্বাচন, এবং এই এক্সক্লুসিভিটির এলিমেন্ট থাকায় আপনার এর পরপরই আমরা যখন জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে এই দেশব্যাপী নির্বাচনের আয়োজনটা দেখছি, সেখানে সকল দল মতের প্রার্থী এবং সমর্থকেরা কিন্তু অংশগ্রহণ করছেন। এই ইনক্লুসিভিটি এক ধরনের নতুন মাত্রা যোগ করেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয়তার যে উপাদান সেইটি, এবং ফলে উপজেলা নির্বাচন অরাজনৈতিকভাবে আনুষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠিত হলেও সকল রকমের রাজনৈতিক চরিত্রই তা ধারণ করেছে, এবং শুধুমাত্র প্রতীকের ব্যবহারটি বাদে, দলীয় প্রতীক যেটি সাধারণ নির্বাচনে আমরা দেখে থাকি, জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়ে থাকে, সেটি বাদে আর সকল উপসর্গই বর্তমান। ফলে উৎসাহের প্রাবল্য এবং রাজনৈতিক এই যে চারিত্র্য সব মিলিয়ে এই কাণ্ডটি হয়েছে। জি, ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে আবার ফিরে আসবো, কিন্তু আমরা একটু গোবিন্দ চক্রবর্তীর কাছে যেতে চাইবো। তার আগে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইত্তেফাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, স্বাগত আপনাকে। ডক্টর গোবিন্দ, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে যেটা চরিত্রগতভাবে বলা হচ্ছে যে এটা অবশ্যই রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকবে না, কিন্তু এইটার আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যেটা দেখতেছি, বাস্তব ক্ষেত্রে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো উপজেলা নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে এবং কেন্দ্রীয়ভাবে এটাকে তত্ত্বাবধান করা হচ্ছে। এই বিষয়টি আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা কতটা গ্রহণ করা উচিত মনে হয়? দেখুন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট ফারাক রয়েছে। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী মার্কা, সেগুলোর একটা ব্যাপক প্রভাব কিন্তু রয়েছে। কিন্তু স্থানীয় নির্বাচনের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে আপনার যে লোকাল পাওয়ার স্ট্রাকচার, তার কিন্তু একটা বড় রকমের গুরুত্ব স্থানীয় নির্বাচনগুলোতে রয়েছে। এবং সেখানে আপনার মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটি কিন্তু নির্বাচনী দলগুলোর মাত্রার উপর নির্ভরশীল নয়। এখানে স্থানীয়ভাবে যে প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্কগুলো গড়ে ওঠে তার বেসিসে নির্বাচনগুলো হয়। কিন্তু আমাদের এখানে আইনি কাঠামোর মধ্যে যেটি রয়েছে, যে স্থানীয় নির্বাচনগুলো সাধারণত আপনার দলনিরপেক্ষভাবে হবে, মানে কোনো দলের সমর্থনে সেটা থাকবে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। তো সেদিক থেকে যদি আমরা দেখি, স্থানীয় নির্বাচনগুলো বেশ তৃতীয়র ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, চতুর্থ উপজেলা নির্বাচনেও লক্ষ্য করেছি যে এখানে আপনার রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর প্রভাব কিন্তু খুবই শক্তিশালী হচ্ছে দিনে বাই দিন। যেটা স্যার অলরেডি বললেন যে এখানে মার্কাগুলো শুধু নাই, বাকি সবই রয়েছে। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের এখানকার স্থানীয় সরকারগুলো একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্থানীয় সরকারগুলো যতক্ষণ পর্যন্ত না আপনার একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে, এগুলো দাঁড়াতে পারছে সেভাবে, ততক্ষণ পর্যন্ত আপনার কেন্দ্রীয় কর্তৃত্ব, সেটাকে যদি আমি বলি রাজনৈতিক কর্তৃত্ব, এই কর্তৃত্বটা কেন যেন আমার কাছে মনে হয় অব্যাহত থাকবে। এবং এই কর্তৃত্বকে যদি আমরা ছেঁটে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদের জরুরি দুটো কাজ করা দরকার আমার কাছে মনে হয়। সেটি একটি হচ্ছে যে স্থানীয় সরকারগুলোকে নীতিগতভাবে এবং সব দিক থেকেই সমর্থন দিয়ে শক্তিশালী করা, যাতে করে একটা রাজনৈতিক সংস্কৃতিবিহীন একটা স্থানীয় সংস্কৃতি গড়ে ওঠে। কারণ এখানে ম্যানিফেস্টো কিন্তু স্থানীয় আপনার যে চাহিদা, যে দাবি দেওয়া, তার বেসিসে গড়ে ওঠে। আর দ্বিতীয়টি হচ্ছে যে এগুলোকে যদি আপনি আপনার কেন্দ্রীয় রাজনৈতিক কর্তৃত্বের আওতার বাইরে নিতে চান, সেক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশন আছে, যারা এগুলো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদেরকেও আরও বিষয়টি খুব ভালোভাবে দেখতে হবে, শক্ত হাতে। স্যার, এখানে একটা জিনিস বুঝতে চাই যে যেই আইন বলে রাজনৈতিক দলগুলোকে এখানে দূরে রাখা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইটা কিন্তু কার্যকর করা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? আইনটা পরিবর্তনের দাবি তোলা দরকার, নাকি রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখার দাবি তোলা দরকার? এটা সঙ্গত কারণে আমি মনে করি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই দূরে রাখা দরকার। কারণ স্থানীয় রাজনীতির যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের সঙ্গে আপনার জাতীয় রাজনীতি মেলানোটা আসলে ঠিক নয়। এখানে জাতীয় রাজনীতির ক্ষেত্রে যে আইনটার কথা আপনি বলছেন, সেই আইনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, কিন্তু এটা সর্বত্রই লঙ্ঘন হচ্ছে। তখন একটা প্রশ্নটা হবে যে আসলে কয়েনের এপার ওপার, আমরা আইনটা রাখবো নাকি অংশটা ছেটে ফেলবো। আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকারকে যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে চান, তাহলে বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আরও গুরুত্ব দেওয়া উচিত। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনগুলো আগামী দিনগুলোতে মানে এমন একটা পর্যায়ে চলে যাবে, জাতীয় নির্বাচনের একটা কি বলা যেতে পারে, এক ধরনের আপনার যে সহকারী নির্বাচন, সাবসিডিয়ারি ইলেকশন হিসেবে অলরেডি
এটা অলরেডি পরিগণিত হয়ে গেছে, যেটা আসলে হওয়া উচিত নয় যদি আমরা প্রকৃত অর্থে স্থানীয় সরকারকে চাই এবং স্থানীয় সরকারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আচ্ছা, প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে আপনি বলছেন যে এটা অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়াতে রাজনৈতিক দলকে বাইরে রাখতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছি যে বাস্তব ক্ষেত্রে এটার কোনো প্রয়োগ হচ্ছে না, এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ না হওয়ার কারণে কিন্তু বিশেষ করে এই বছর এই নির্বাচনের ক্ষেত্রে, যেটা স্যারও বলছিলেন যে 5 জানুয়ারির নির্বাচনটা একটু ভিন্ন ধরনের নির্বাচন হওয়ার কারণে বর্তমান নির্বাচনটিতে জনসম্পৃক্ততা বাড়ার কারণে এটার প্রতি আগ্রহ, এটার প্রতি মানুষের দৃষ্টি একটু ভিন্ন, যদিও এটা উপজেলা পর্যায়ের একটি স্থানীয় নির্বাচন, এবং আমরাও মিডিয়াতে কিন্তু একটা দলীয় অবস্থান জানাচ্ছি, কারা ভালো করছে কারা খারাপ করছে, এবং এটা আগের থেকেই আছে। তো আমরা এই পর্যায়ে একটু আশিস সৈকতের কাছে যাব। আশিসদা, আমরা এই যে 2 পর্বে যে নির্বাচন দেখেছি, সেই নির্বাচনটি আপনারা সংবাদপত্রে কাভার করার ক্ষেত্রে কীরকম দেখেছেন এবং সেটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই বিষয়টা আপনার কাছে জানতে চাইব, কিন্তু একটা বিরতির পর। দর্শক, ডেডলাইন ঢাকায় একটা বিরতি দিচ্ছি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন ডেডলাইন ঢাকা। আশিস সৈকত, আমরা যে প্রশ্নটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে 2 পর্বের নির্বাচনে কোনো পার্থক্য দেখছেন কিনা আপনারা? না, আমি একটু আসলে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। 97 সালে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশ সফরে এসেছিলেন, বিজেপি তখন ক্ষমতায়। তো আসার পরে বাংলাদেশের 3 মন্ত্রী তার দায়িত্ব দেওয়া হলো যে কেয়ারটেকার গভর্নমেন্টটা কি, এটা ওনাকে বোঝানোর দায়িত্ব। উনি বুঝেন না কেয়ারটেকার গভর্নমেন্ট, জানতে চান। 3 মন্ত্রী তারা 1 ঘন্টা ধরে বুঝাইলেন যে কেয়ারটেকার একটা সুপিরিয়র সিস্টেম, এখানে হইলে কোনো কারচুপির কোনো সুযোগ থাকে না, ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং এটা একটা মডেল হইতে পারে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে। তো অটল বিহারী বাজপেয়ী খুব বয়স্ক মানুষ, উনি চোখ বন্ধ করে থাকতেন অনেক বেশিরভাগ সময়, উনি চোখ বন্ধ করেই আছেন। তো প্রায় আধা ঘন্টা পর উনি চোখ খুললেন এবং বললেন যে আপনাদের এখানে ইলেকশন কমিশন নাই। তো ইলেকশন কমিশন যদি থাকে শক্তিশালী, তাহলে আসলে কিছুই লাগে না। কিন্তু এইবার যেটা 2টি উপজেলা নির্বাচনে যেটি হলো, যে সবচেয়ে বেশি মানে দুর্বল হয়ে পড়ছে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন। মানে প্রতিষ্ঠান তো শক্তিশালী হতে হবে, রাজনৈতিক দল শক্তিশালী হতে হবে, উপজেলা পরিষদ শক্তিশালী হতে হবে, যেগুলো আমরা বলি। তার আগে কিন্তু শক্তিশালী হতে হবে নির্বাচন কমিশনকে। মানে তার যেটুক ক্ষমতা আছে সেটুক তো সে প্রয়োগ করবে, তার বাইরেও মিডিয়া দিয়ে কথা বলে জোর করে, মানে অনেকটা চাপিয়ে দিয়েও সে ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেটা নাকি এর আগের আবু হেনার কমিশন, সাইদ সাহেবের কমিশন, তখন কিন্তু আইন আরও দুর্বল ছিল, তখনও কিন্তু তারা করেছেন। এইবার কমিশন আমার কাছে মনে হলো খুব গাছহারা একটা ভাব। তাদের কাছে সব ক্ষমতা আছে, তাও তারা বলছে তাদের কাছে ক্ষমতা নাই। যেমন গত পৌরসভা নির্বাচনে কিন্তু সব রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার দেওয়া হলো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের, এবং এটি যেহেতু তাদের এত বেশি সংখ্যক কর্মকর্তা কর্মচারী নাই, সেখানে ভাগে ভাগে পৌরসভা নির্বাচন করা হলো। এবং এবারও কিন্তু উপজেলা নির্বাচন ভাগে ভাগেই করা হলো। তাহলে কেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলো না গুরুত্বপূর্ণ রিটার্নিং অফিসার কিংবা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে? মানে এটি কিন্তু একটা প্রশ্ন মানুষের কাছে। এবং আপনি যে নির্বাচনগুলি দেখেন, যে এই যে ঘটনা ঘটছে, ভোট ছিল মারা, ভোট কেন্দ্রে ছিল মারছে, নির্বাচন কমিশন বলছে যে তাদের কিছু করার নাই, এটা রিটার্নিং অফিসারের দায়িত্ব। মানে আমি মনে করি যে নির্বাচন কমিশন এই 2 পর্বের নির্বাচনে তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত সংসদ নির্বাচনে যত না একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া নির্বাচন করে যতটুকু না তাদের উপর দায় বর্তাবে হবে, তার চেয়ে বেশি দায় বর্তাবে হবে এই 2টি উপজেলা নির্বাচনে, প্রথম 2 দফা যে উপজেলা নির্বাচন হলো। এই প্রথম 2 দফা উপজেলা, বিশেষ করে গতকালকে যে নির্বাচন আমরা দেখলাম, সেখানে কিন্তু প্রথম দফায় আমরা এই ধরনের সংঘর্ষ দেখিনি। গতকালকে একজন মারা গিয়েছে, এই ঘটনাও ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী অন্যান্য যারা আছে তারা মাঠে আছেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছেন, এইটা কেন হচ্ছে বলে মনে হয়? না, সেটা তো প্রথমত তো নির্বাচন কমিশনের দায় এড়ানোর সুযোগ নাই, তারপরে প্রশাসনের ব্যর্থতা তো বলতেই হবে। আপনার একজন প্রার্থীকে একটি ভোট কেন্দ্রে মেরে নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে, সে ছবি সংবাদপত্রে ছাপা হয়েছে, টেলিভিশনে আপনারা দেখিয়েছেন। তো সে তখন রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার বাদ দেন, প্রিজাইডিং অফিসার তখন কী করলো? তার কাছে ফোন নাম্বার আছে সেনাবাহিনী, র্যাবের, ফোন করলে 5 মিনিট লাগে ওই কেন্দ্রে যাইতে, এমন কোনো রিমোট কেন্দ্র সেটা ছিল না। তো তারা সেটি করেনি। তার মানে তারা
কাউকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানে সাধারণভাবে মানুষের কাছে ইমপ্রেশনটা কি, কাউকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই স্থানীয় সরকারে কাউকে জিতিয়ে দিলেই কি সরকার পরিবর্তন হয়ে যাবে, বা কাউকে হারিয়ে দিলেই কি সরকারের পতন হয়ে যাবে? মানে যারা এইসব কাণ্ডগুলি করছেন তারা তো আসলে মূলত কথায় সরকারের ক্ষতি করছেন, এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা ধীরে ধীরে একটু শক্ত অবস্থানের দিকে এগুচ্ছিল, সেটিকে থমকে দিচ্ছেন তারা। গোবিন্দ চক্রবর্তী, একটু এই প্রসঙ্গে আশিস সৈকতের প্রসঙ্গে আমি আসতে চাই, যেটা বলছে যে সরকার পরিবর্তন সম্ভব না, এইটা জেনেও তারপরেও কিন্তু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে মন্ত্রীর পদমর্যাদায় একজন এটা ব্রিফিং করছে যে আজকের নির্বাচন কেমন হয়েছে, তারা কেমন করেছে, এবং একই অবস্থা বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও কিন্তু ব্রিফিং করে বলছেন যে পরিস্থিতি কি হচ্ছে, নির্বাচন খুব খারাপ হচ্ছে, ভালো হলে তারা 90-95% ভোট পেতেন। তো এই বিষয়টির রাজনৈতিক প্রভাবটা কি? এটা আসলে এই আলোচনার মধ্য দিয়ে আসলে কি অর্জন রাজনৈতিক দলগুলি করতে চায়? আমার মনে হয় যে অর্জন আসলে কিছুই হয় না, বরং ক্ষতি হয়। কি অর্থে ক্ষতি হয়? আপনি যে প্রশ্নটি তুলেছেন, এই প্রশ্নটি সরাসরি যুক্ত হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির সাথে। আমাদের এখানে 90-এ বা 91-এ গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর থেকে আমরা এখন পর্যন্ত কতগুলো জায়গায় কিন্তু উন্নতি করতে পেরেছি। তার মধ্যে কতগুলো ইলেকশন আমাদের নির্বাচন কমিশন কিন্তু খুব ভালোভাবে করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এখানকার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে কোনো গণতন্ত্র চর্চা নাই। এরা দলের অভ্যন্তরে যে গণতন্ত্র চর্চার যেটা সংস্কৃতি চালু করা দরকার, সেটা বড় বড় দলগুলো কিন্তু অলরেডি ভুলে বসেছে। এবং সেটা দল যখন পারছে না, তখন কি এটা নির্বাচন কমিশন বা অন্য কেউ এখানে স্টেপ ইন করতে পারে? কোনো সুযোগ আছে না? স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে এই যে দুই দলের দুজন যে ব্রিফিং করলেন, হ্যাঁ, নির্বাচন কেমন হবে, কি হবে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এই ব্রিফিংটা কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করি। স্থানীয় পর্যায়ে যখন জাতীয় নির্বাচন হচ্ছে, তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই দুই দলের যারা মুখপাত্র তারা কিন্তু এই ধরনের কোনো কমেন্ট কিন্তু করতে পারেন। কিন্তু যখনই কোনো রাজনৈতিক দল, কারণ স্থানীয় নির্বাচনে কিন্তু রাজনীতির কোনো প্রভাব নাই, স্থানীয়ভাবে নির্বাচনটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মুখপাত্র, বিএনপির মুখপাত্র যেটা বলতে পারেন, খুব বড় হলে নির্বাচন নিয়ে দুই একটা ইতিবাচক কথা বলতে পারবেন, কিন্তু এই নির্বাচনকে নিজের দলের সঙ্গে রিলেট করে, যেটা আমাদের আইন বিরুদ্ধ, যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি বিরুদ্ধ, এটা আমাদের রাজনৈতিক দলগুলো আসলে বোঝা উচিত যে এটা আসলে জাতীয় নির্বাচন না, এটা স্থানীয় নির্বাচন। এবং স্থানীয় নির্বাচনের পুরো দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, তারা ডেট দেবে, সে অনুযায়ী নির্বাচনটা হবে। তো সেটা কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু এটা প্রায়শ দীর্ঘদিন ধরেই যাবতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক জোটগুলো নির্বাচনে ভালো হলে পক্ষে, নির্বাচন খারাপ হলে পরে বিরুদ্ধে, এই ধরনের একটা সংস্কৃতি কিন্তু আমরা ইচ্ছে করে গড়ে তুলেছি। এই সংস্কৃতি থেকে আমাদের বের হওয়া উচিত। বের না হলে পরে নির্বাচনগুলো আসলে সেই অর্থে যে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে সেগুলো কিন্তু হয় না আসলে। আমি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে জানতে চাইব, বিশেষ করে আশিস সৈকত যে প্রশ্নটি উত্থাপন করলেন, সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে পেছনের দিকে চলে যাচ্ছি কিনা, অর্থাৎ কমিশন যেখানে শক্তিশালী হওয়ার কথা সেখানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা কিন্তু আমরা অনেক সুদূর অতীতে চলে গিয়েছিল, এটা প্রায় স্মৃতি হাতড়ে পাওয়া খুব কঠিন, রেফারেন্স কল করতে হয়। সেরকম একটা অবস্থা থেকে আবার এটা ফিরে যাওয়া, এই পুরো প্রক্রিয়াটির মানে আশিস সৈকতের যেরকম উনি বললেন যে নির্বাচন কমিশনের ব্যর্থতা, আপনার কাছে কি মনে হয়? আশিস আসলে খুব খোলামেলা তার যে এক্সপেকটেশনটা সেটা ড্যাশড হতে দেখে এরকমের একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং এটা যে কেউই করবেন। আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমাদের যদি একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে দীর্ঘ প্র্যাকটিসের মধ্য দিয়ে, এবং সেটা ড্যাশড হতে দেখলে এ ধরনের আর্তনাদ এবং আত্মচিৎকারই করবার কথা। এটা অত্যন্ত স্বাভাবিক। আসলে এই অবস্থাটি কেন তৈরি হলো সেটা একটু আমাদের খেয়াল করা দরকার। আপনার মূল সমস্যাটি হয়েছে এক ধরনের পার্সোনালাইজ স্টাইল, এটার উপরে আমরা এমফেসিস দিয়েছি, এবং এক ধরনের স্নেক চার্মিং এর সঙ্গে এর তুলনা করা চলে, এবং জেনারেল এক্সপেকটেশনটাও সেভাবে তৈরি হয়েছে। ব্যক্তি প্রাধান্য পেয়েছেন এখানে, কালেকটিভিজম নয়। আসলে কমিশন ইন এ বডি অ্যাক্ট করবার কথা, এখানে একটা টিম ওয়ার্ক তারা করবেন। ইমিডিয়েট পাস্ট যে কমিশনটা, সেখানে আমরা দেখেছি ডক্টর হুদা এক ধরনের ক্যারিশমা তৈরি করবার চেষ্টা করেছেন, এবং অন্য তার দুই সহকর্মী তারা অনেক ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে অনেক বিষয়ে একমত হননি,
নানান রকম হার্ট বার্নিংও তাদের ছিল এই স্টাইল অফ অপারেশনটা নিয়ে, কিন্তু তৎসত্ত্বেও শেষ অবধি কিন্তু তারা উতরে গেছেন। এবং ওই যে আমাদের যে এক্সপেকটেশনটা স্নেক চার্মারের সঙ্গে যে তুলনার ব্যাপারটি আমি নিয়ে আসলাম, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে সেটা উতরে গেছে। কিন্তু মূল সমস্যাটি কিন্তু ইনস্টিটিউশনালাইজেশনের যে ব্যাপারটি সেটি কম্প্রোমাইজড হয়েছে। এবং এখানে আমরা যদি যার যেই দায়িত্ব, যেই জায়গায় যিনি অবস্থান করছেন তিনি সেই স্থানে থেকে তার দায়িত্বটি যথাযথভাবে যদি পালন করেন, এই সংস্কৃতিটা যতক্ষণ পর্যন্ত গড়ে তুলতে আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সকল ডিম যদি আমরা নির্বাচন কমিশনের বাক্সে রাখবার চেষ্টা করি, এটা কিন্তু হ্যাচ করবে না। ব্যক্তি 5 জন তাদের নানা রকম সীমাবদ্ধতা থাকতেই পারে, আর প্রক্রিয়াটিও আমাদের খেয়াল করতে হবে কোন প্রক্রিয়ায় তারা আপনার এই জায়গাটা এসে হাজির হয়েছেন, তাদের বিগত জীবনের যে অভিজ্ঞতা এবং সেই সঙ্গে বেড়ে উঠবার যে স্টাইল, সেটিও কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে। আপনার আনুগত্য থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত কোনো কিছুই কিন্তু এর বাইরে যেতে পারে না। এবং এখানে আমরা মাঠ প্রশাসনের যে ব্যাপারটি লক্ষ্য করেছি, এরা বেসিক্যালি আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন। আর আমাদের মনে রাখতে হবে যে সাধারণ যে নির্বাচন জাতীয় সংসদের, সেই সময়টায় হয় তত্ত্বাবধায়ক সরকার কিংবা সর্বদলীয় সরকার ক্ষমতাসীন থাকেন, এবং সেই সময়ে নির্বাচন কমিশন কিন্তু একদম সর্বেসর্বা একটা অবস্থায় তাত্ত্বিক বিবেচনায় প্রিভেইল করেন। সেই অবস্থার সঙ্গে কিন্তু স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো যখন নির্বাচন অনুষ্ঠিত হয় রাজনৈতিক সরকারের আমলে, সেই সময় কিন্তু নির্বাচন কমিশন সেই রকমের স্ট্যাটাস বা প্রেস্টিজ কিন্তু এনজয় করেন না। এটি একটি বাস্তবতা, সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো ফলে কার দায় কতটুকু সেটা নিয়ে এক ধরনের বাক পাসিং এর প্রবণতা আমরা লক্ষ্য করি, এবং সেটা কিন্তু আমরা খেয়ালও করেছি এবারও। আপনার রিটার্নিং অফিসারের দায় না কমিশনের দায়, এটা নিয়ে এক ধরনের বাক পাসিং এর পরিস্থিতি তৈরি হয়েছে। যখন নির্বাচনটা হচ্ছে তখন নির্বাচনের জন্য যে রিটার্নিং অফিসার আছে তারা তো কমিশনেই ন্যস্ত থাকছেন অফিসিয়ালি, অফিসিয়ালি। কিন্তু আপনার সর্বদলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেই পরিমাণে তাদের আনুগত্যের পরাকষ্টা দেখানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু অনুপস্থিত। যেমন ধরুন গত 5 জানুয়ারির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তার ফলে আমরা দেখেছি কমিশন রিটার্নিং অফিসারকে বদলি করে দিয়েছেন। এবং এই যে বদলি হয়ে যাওয়ার যে ভয়টা, সেটা কিন্তু এই ধরনের নির্বাচনকালীন সময়ে অতটা থাকে না। এটা কিন্তু বাস্তবতা, এটা আমাদের কগনিজেন্সে নিতেই হবে। আর এর পাশাপাশি আশিস যে এলিমেন্টটি তুলে নিয়ে এসছেন, সেটি হচ্ছে যে এটা কিন্তু বাস্তবতা, এটা আমাদের কগনিজেন্সে নিতেই হবে। আর এর পাশাপাশি আশিস যে এলিমেন্টটি তুলে নিয়ে এসছেন, সেটি হচ্ছে যে গত কমিশনের সময় থেকে আমরা লক্ষ্য করেছি তারা ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিং এর একটা চেষ্টা করেছেন, এবং তাদের ইনহাউস কর্মকর্তা যারা আছেন, জেলা নির্বাচন কর্মকর্তা বা থানা নির্বাচন কর্মকর্তা, তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করেছেন, নানান রকমের দায়িত্ব দিয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে দিয়ে তাদের যে সোশ্যাল প্রেস্টিজ, তাদের যে আত্মশক্তির উপর যে নির্ভরতা, সেগুলো সপ্রমাণ করার একটা সুযোগ করে দিয়ে চেষ্টা করেছেন, এবং সেইখানে ব্যত্যয় ঘটেছে। আবারও পুরনো স্টাইলে আমরা মাঠ প্রশাসনে যারা প্রশাসন পরিচালনা করছেন, সরকারি কর্মকর্তা বা জনকীর্তক, তাদের উপরই পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়বার ওই জায়গাটায় চলে গেছে। তো ফলে আপনার এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বনাম নির্বাচন কমিশন আলটিমেটলি কোন প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগত থাকবেন, সেটা নিয়ে এক ধরনের সংশয়ের অবস্থা কিন্তু তৈরি হয়েছে। জি স্যার, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতির পরে আশিস দা আপনার কাছে আরেকবার ফিরে আসব। এই যে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলি আপনি দেখছেন, সেই প্রতিবন্ধকতাগুলি কিভাবে দূর করা সম্ভব হয় বলে মনে হয়, সেই বিষয়টা একটু জানবো। তার আগে নিচ্ছে একটা ছোট দর্শক ডেডলাইন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আশিস সৈকত, যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে বলেছিলাম, যে দুর্বলতাগুলি নির্বাচন কমিশনের, এটা দূর করার উপায় কি? দুর্বলতা, যেমন ডক্টর নাজমুল হাসান কলিম বলেন, নির্বাচন কমিশনে অনেক দিন কাজ করেন,
এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার একটা ব্রত নিয়েই তারা কাজ শুরু করেছে। আমরা সাংবাদিকতা দিয়ে তারা নির্বাচন পর্যবেক্ষণ করে নানা রকম কায়দা করে মানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে কলিমুল্লাহ ভাই নির্বাচন কমিশনের প্রতি এতই সদয় হয়েছেন যে উনি আসলে এত ভালোবাসা না কমিশনের প্রতি, যে উনি এরপরেও চান যে যেটুক ভুল হয়ে গেছে এরপরও শক্ত হোক নির্বাচন কমিশন। শক্ত হওয়ার কাজ কিন্তু অনেক দিন থেকে শুরু হয়েছে। এই রৌফ সাহেব যখন সিএসি ছিলেন তখন থেকে শুরু হয়েছে যে আইডি কার্ডের কথাটা। টঙ্গীতে একটা মডেল নির্বাচন দিয়ে শুরু হয়েছিল, দাপুনিয়া টঙ্গী। এরপরে রৌফ সাহেবের পরে আবু হেনা সাহেব ইলেকশন কমিশন, একই ধারা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল। মানে ইলেকশন কমিশনের শক্তির যে বিভিন্ন, তখন কিন্তু কাগজের পত্র অনেক কিছুই ছিল না, আমরা জোর করে কাগজে লিখতাম, ইলেকশন কমিশনার বলতো যেটা আমরা বিধি করব, সেটাকে নির্বাচনী একটি বিধি হবে এটা চাপিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হতো। ইলেকশন কমিশন এরকম মানে ইয়েরও আশ্রয় নিয়ে, কৌশলেরও আশ্রয় নিয়েছেন যে এই যে সাদা কালো পোস্টার আজকে এটা এখন মনে হচ্ছে এটা সামান্য ঘটনা, কিন্তু এটা করতে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে। চার রঙা বিরাট বিরাট পোস্টার, আমার মনে আছে এখন একজন মন্ত্রী আছেন যে তার বিরাট বিরাট পোস্টার রঙিন লাগিয়ে দেওয়া হতো। প্রথম ওইবার আইনটি করা হয়েছিল যে পোস্টার সাদা কালো এবং নির্ধারিত মাপে, তারা নোটিশ দেওয়া হতো, উনি বলতেন যে আমি লাগাইনি, কে লাগিয়েছে আমি জানি। ইলেকশন কমিশন বলতো ঠিক আছে যেই লাগাক আপনাকে তুলে ফেলতে হবে। সে তুলে ফেলতো, আবার আরেক জায়গায় ওনার লোক লাগিয়ে দিত যে পোস্টার, পরের দিন ইলেকশন কমিশন আবার নোটিশ দিত। মানে এইরকম প্রায় 1-2 বছর গেছে কিন্তু মনে আছে যে এটা সাদা কালোতে আনতে রঙিন পোস্টারকে। এইরকম কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু একটা স্বচ্ছ অবস্থার দিকে যাচ্ছে। রৌফ সাহেব, তারপরে হেনা সাহেব, তারপরে সাইদ সাহেব, তারপরে আমাদের শামসুল হুদা সাহেব, এরপরে আমাদের রকিব সাহেব আসলেন। আরও শক্ত হওয়ার কথা, শক্ত হওয়ার জন্য আরও কিছু, যেমন আমাদের উপজেলায় নির্বাচন কর্মকর্তা একসময় ছিল না বললেই চলে, 2-1টা উপজেলায় ছিল, বেশিরভাগ জায়গায় ছিল না, ধার করে এনে কর্মকর্তা এনে করা হতো। এবং এখন কিন্তু প্রায় সব উপজেলায় ইলেকশন কমিশনের নিজস্ব উপজেলা কর্মকর্তা আছে, জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা তো আছে, এটা অনেকদিন থেকেই আছে। তো অতএব একটা কাঠামো কিন্তু গড়ে উঠেছে। আপনি এটাকে কতটুকু শক্তিশালী করতে পারবেন, কতটুকু আপনি ব্যবহার করবেন, সেটা কিন্তু ইলেকশন কমিশনের ইচ্ছা, সদিচ্ছা এবং তার হাইটের উপর নির্ভর করবে। আমরা তো এই গত সরকারের আমলে শেষের দিকে যখন সরকারের অবস্থান আরো দুর্বল বলা যায়, কারণ একদম 5 বছরের শেষের দিকে, তখন যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলি দেখলাম এই কমিশন তাদেরকে কিন্তু আমরা এর চেয়ে অনেক বেশি আস্থায় নিতে পেরেছি। এখন কিন্তু সেই আস্থার জায়গাটা কমে গেছে। না নিশ্চয়ই সেই আস্থার জায়গাটা, এবং এখানেই তো এখন প্রশ্ন উঠছে যে ইলেকশন কমিশন কেন ওগুলো করছে, মানে কি কারণে করছে, যে তখন তারা নির্বাচনগুলি কেন স্বচ্ছ করতে পারলো, এখন কেন পারছে না? তাদের তো একই অফিসার, একই জনবল, একই নির্বাচন কমিশন, তাহলে এখন কেন পারছে না? তার মানে কি? মানে এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে তাদের নিয়ে মানুষের মনে। আপনি বললেন যে সর্বশেষ যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হলো এই সরকারের শেষ সময়, সে নির্বাচনে বিএনপি প্রার্থী ওখানে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের একজন খুবই জনপ্রিয় প্রার্থীকে পরাজিত করলো, এবং এই ভোট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই। আওয়ামী লীগের এত ভালো একজন প্রার্থী হেরে গেল, কিন্তু ভোট নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে নাই কোনো। তো এখন কেন প্রশ্ন উঠছে? এখন এমনকি অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরাও কিন্তু প্রশ্ন তুলছেন যে আসলে ইলেকশন কমিশনের রোলটা এখানে হয়তো ঠিক ছিল না, বা রিটার্নিং অফিসার হয়তো আরও ভালো একটা নির্বাচন করতে পারতো। সেই জায়গাটা আপনি যেটা বলছেন যে শক্তিশালী করার ব্যাপারে, শক্তিশালী করার অবকাঠামো কিন্তু মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। গত কেয়ারটেকারের সময় যে আমাদের আইডি কার্ড করা, ছবিযুক্ত ভোটার তালিকা, এটা কিন্তু একটা বিরাট অর্জন। এবং ছবিযুক্ত ভোটার তালিকা যদি সবার কাছে থাকে, জাল ভোট দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। যদি পোলিং অফিসার মনে করেন যে জাল ভোট দিতে দিবেন না, প্রিসাইডিং অফিসার দরকার নেই, পোলিং অফিসার যদি মনে করেন তাহলে এটা সম্ভব। ওনার কাছে একটি আছে ভোটার তালিকা থাকে যেটার মধ্যে ছবি আছে, আপনি ভোট দিতে গেলেন, ছবির সাথে মিলল না, আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ নাই যদি সে নিজে যুক্ত না হয়। এবং দুর্ভাগ্যবশত এবার যে ঘটনাগুলি ঘটলো, বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে এইসব সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসারও যুক্ত হয়ে পড়েছে। তো এটি তো কোনো ভালো আলামত না, এটি তো আরও প্রতিষ্ঠান শক্তিশালী না, আরও দুর্বলতার দিকে নিয়ে যাওয়ার একটি মানে লক্ষণ আমি দেখছি ফুটে উঠছে। আমরা পত্রপত্রিকায় এবং টেলিভিশনেও দেখেছি, কিন্তু ইলেকশন কমিশনের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি, তারা কিন্তু বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ধরনের কোনো তথ্য তাদের কাছে গিয়েছে বলে অন্তত আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানা যায়নি। তো নির্বাচনের আগে আমি বলেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কিছু বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনের আগে সবসময় প্রার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ আসে যে তারা আর্মি চায়, বিডিআর চায়, তারা সরকারি দলের প্রার্থী সবসময়, সব সরকারের সময় তার উপর আক্রমণ করে, তার কর্মীকে মারধর করে অভিযোগ আসে। অভিযোগগুলো নির্বাচন কমিশন খুলে, অন্তত একজন অফিসার থাকে খুলে কমিশনের কাছে পাঠায়, যে তারা দেখে এবং তারা রিটার্নিং অফিসারকে বলে তুমি এটা ব্যবস্থা নাও। এইবার দুর্ভাগ্য হলো একজন প্রার্থীকেও কিন্তু সতর্ক করা হয়নি, এইসব চিঠিগুলো খোলাও হয়নি, আমি যুদ্ধ শুনেছি। তো আপনি যে শক্তিশালী করবেন, কিভাবে শক্তিশালী করবেন? আপনার হাতের কাছে চিঠি পৌঁছলো, চিঠির ব্যাপারে যদি আপনি কোনো ব্যবস্থা না নেন, এত দূর থেকে সেই গাইবান্ধা থেকে একজন চিঠি পাঠালো ইলেকশন কমিশনের কাছে, নিয়ে আসলো সে 2 রাত পরিশ্রম করে,
কিন্তু ইলেকশন কমিশন কোনো তার পক্ষে দাঁড়াতে পারলো না। তাহলে একজন প্রার্থী কিভাবে শক্তি হবে? তাহলে তো যে শক্তিশালী প্রার্থী, যে আওয়ামী লীগের প্রার্থী বা বিএনপির প্রার্থী, ধরেন বড় দলের প্রার্থী, তারা তাদের শক্তির জোরে ক্ষমতা যদি যাবে, এবং লোকাল গভর্নমেন্টে যারা হয় যে এলাকার ভালো মানুষটি কিন্তু জিতে আসে, সামাজিকভাবে একজন সামাজিক নেতৃত্ব কিন্তু এখান থেকেই বেরিয়ে আসে, ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা থেকে, পৌরসভা থেকে। সেই পথটা কিন্তু যে সামনে যে এগোবে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন সেই প্রার্থীকে বা সেই ভোটারকে কিন্তু এবার আশ্বস্ত করতে পারেনি, গত প্রথম দফা অন্তত আমি মনে করি। গোবিন্দ চক্রবর্তী, আপনার কাছে এইটারই একটু তাত্ত্বিক দিক থেকে জানতে চাইবো যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে এটা এবার যেমন আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি, 209টার মধ্যে 91টা বিএনপি জিতেছে, 79টা আওয়ামী লীগ জিতেছে, এই জিনিসগুলি বলা হচ্ছে, এগুলি কি কোনো ধরনের প্রভাব নির্বাচন কমিশনে আছে বলে মনে হয়? না, খুবই 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 কঠিন প্রশ্ন এবং উত্তর হয়তো অত সহজ নয়। এটা সত্যি কথা যে আমাদের যে গণতন্ত্রায়ন প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আসলে কতগুলো প্রতিষ্ঠানকে খুব শক্তভাবে দাঁড়াতে হয়, এবং এর মধ্যে একটা বড় প্রতিষ্ঠানই হচ্ছে নির্বাচন কমিশন। এখন যেটা আশিস সৈকত অলরেডি মোটামুটি ক্রোনোলজিক্যালি বলার চেষ্টা করলেন, যে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এই প্রতিষ্ঠানটি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে নিজেকে শক্তিশালী করতে পেরেছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের বাংলাদেশে যে রাজনীতি এবং যে রাজনীতির যে বিভক্তি, হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মূল্যবোধগত উৎকর্ষতা। সেটা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা, এখানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মূল্যবোধগত উৎকর্ষতা। সেটা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমরা খুব একটা বেশি এগুতে পারিনি। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, একটা সে ধরনের ভাইব্রেন্ট একটা পলিটিক্যাল কালচার, একটা পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার যদি নিজেদের মধ্যে তৈরি করতে পারতেন, এখানে একে অপরের একেবারে কেমন যেন শত্রু, একে অপরের মুখ দেখেন না, হ্যাঁ, কথাবার্তা শুনলে মনে হয় যেন দুজন একেবারে এখনই লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়বেন। তো এই যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে আমরা লালন করছি, এই সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু আমরা ভালো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো না। তখন হয় কি, যে সরকার যখন ক্ষমতায় আসে, আমরা ধরেই নেই ওই প্রতিষ্ঠানে যারা বসছেন তারা সেই সরকারের লোক, এবং সেই লোকগুলোও মনে করেন যে আমার মনে হয় কিছুটা দায়বদ্ধতা আছে, যাদের আমলে আমি বসেছি সিটে তাদেরকে কিছু পে অফ দেয়ার। সো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা দরকার। অর্থাৎ আমি যেটা মনে হয় যে গণতন্ত্রায়ন প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন, ভালো কথা, কিন্তু প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার পেছনে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে মূল্যবোধগত উৎকর্ষতা সাধন করা। যখন মূল্যবোধগত উৎকর্ষতা আপনার বাড়বে, পাশাপাশি প্রতিষ্ঠান শক্তিশালী হবে, এই দুটোর যোগ সাজসে কিন্তু আপনি একটা সুন্দর একটা সিচুয়েশন পাবেন, সুন্দর একটা অবস্থান পাবেন, সুন্দর একটা প্রতিষ্ঠান পাবেন, সুন্দর একটা সংস্কৃতি পাবেন, এবং এতে করে আপনার সবকিছু কিন্তু খুব ভালো হবে। আমাদের বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা প্রতিষ্ঠানগুলোকে অনেক সময় দাঁড় করাতে পেরেছি, কিন্তু আমাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সেগুলোকে আবার নষ্টও করেছি। জি, আর সংস্কৃতির তো কোনো উন্নতি হয়নি সেই অর্থে। হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি ডক্টর কলিমুল্লাহর কাছে শেষ যে জিনিসটি জানতে চাইব সেটা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে আস্থা নেই এরকম কথা বলি 5 জানুয়ারি নির্বাচন কিন্তু প্রধান বিরোধী দল এবং তাদের জোট যায়নি। এবার নির্বাচনে তারা গিয়েছে, এটাই হচ্ছে সত্য। তো এইটা নির্বাচন কমিশনের জন্য একটা অপরচুনিটি ছিল, সেই অপরচুনিটি কতটুকু তারা আসলে মনে করেছেন যে এই অপরচুনিটিটা তারা কতটুকু নিতে পেরেছে বলে মনে হয়, অন্তত এই 2 পর্বে? বিরোধী রাজনৈতিক জোট বিএনপির নেতৃত্বে স্বীয় বিবেচনায় তারা 10ম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন, এবং তারপরে আবার এই 4র্থ উপজেলা নির্বাচনে অংশগ্রহণের যে সিদ্ধান্তটি, সেটিও রাজনৈতিক বিবেচনায় তারা গ্রহণ করেছেন, এবং কাভার হিসেবে কাজ করেছে মূলত যে অরাজনৈতিক ভিত্তি এই নির্বাচনের, যে রাজনৈতিক পরিচয়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে না, এটি বরাবর তাদের কাভার হিসেবে কাজ করেছে। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেও কিন্তু তারা ওই বিবেচনায় অংশগ্রহণ করেছিলেন, যদিও অনেক ক্ষেত্রে উপনির্বাচন বয়কটের ঘটনা আমরা দেখেছি। এই বিষয়টি ভুলে গেলে চলবে না, এবং এই বিষয়টি একটি অমোঘ সত্যির মতো বিষয়, এমন একটি এলিমেন্ট, যেই কারণে আপনার কমিশন যতই চেষ্টা করুক না কেন, এমনকি যুধিষ্ঠিরের ভূমিকায় যদি অবতীর্ণ হতো, তাহলেও কিন্তু ওই রাজনৈতিক বিবেচনার স্থানটি ছেড়ে আপনার পলিটিক্যাল স্টেক হোল্ডাররা সরতেন না। এটা দীর্ঘদিনের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, ডক্টর গোবিন্দ সেদিকে ইঙ্গিত করছেন, মাইন্ডসেট, এখান থেকে
বেরোতে হবে। তা না হলে আপনার এই পরিস্থিতির আপনার অবসান ঘটবে বলে মনে হয় না। মাইন্ডসেট থেকে বের হয়ে এসে একটা শক্তিশালী নির্বাচন কমিশন আমরা পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আজকে ডেডলাইন ঢাকায় অংশগ্রহণ করার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আবার আগামী শুক্রবারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।